কুমিল্লার ১৪ গ্রামে উল্টে পড়া ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় ইট ভাটার ১৩ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। নিহতরা সবাই নীলফামারী জেলার বাসিন্দা। শুক্রবার সকালে ১৪ গ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়ণপুরে ইমরান ব্রিকফিল্ড নামের ইটভাটায় কয়লা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি উল্টে ইটভাটার টিন শেড ঘরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১২ জন নিহত হয়। ঘুম অবস্থায় কিছু কইতে কইতে বাইরে দরজা করে পাঙ্গু দিয়েছি, পাথর সাথে সাথে গুলুম করে ভাঙি পড়ছি। পুনর্বাসন করার জন্য তাদের পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ১৪ গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ট্রাকের যে লোড ক্যাপাসিটি যা ছিল সেই লোড ক্যাপাসিটি এবং ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। নিহতদের পরিবারকে ইটভাটা কর্তৃপক্ষ ১০,০০০ এবং জেলা প্রশাসন ২০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা মৃতদেহ সৎকার এর জন্য ব্যবস্থা দাফন কাফনের জন্য টাকা করে দিচ্ছি টাকা, এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য আমরা একটি তদন্ত কমিটি করব। ডিবিসি নিউজ ডেস্ক। ২০১৮ সালে সারা দেশে সড়ক, নৌ, রেল ও আকাশপথে দুর্ঘটনায় ৭,৭৯৬ জন নিহত হয়েছে। এ সময় মোট দুর্ঘটনা ঘটেছে ৬,৮৬টি। সকালে জাতীয় প্রেসক্লাবে যাত্রী কল্যাণ সমিতি এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সংগঠনটি প্রতিবেদনে জানায়, গেল বছর দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছে সড়কপথে, মোট ৭,২২১ জন। রেল দুর্ঘটনায় মারা গেছে ৩৯৪ জন, আর আকাশপথের দুর্ঘটনায় মারা গেছে ৫৫ জন। দুর্ঘটনার নানা কারণ উল্লেখ করে বেশ কিছু সুপারিশও করেছে সংগঠনটি। ২০১৮ সালে ৫,৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭,২২১ জন নিহত হয়েছে এবং ১৫,৪৬৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ৩৭০টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ২৪৮ জন আহত হয়েছে। বেপরোয়া ভাব, চাপের একটা জায়গা এবং অসাবধানতা এবং অসতর্কতা, এই তিনটা বিষয়ের কারণে জবাবদিহিতার জায়গাটা আমরা তৈরি করতে পারছি না। এবং শুধু উদ্যোগের খবর দিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। নোয়াখালীর ভাসানচরে শিগগিরই ১ লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের নির্মাণ কাজ অনেকটাই এগিয়েছে বলেও জানান তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। আলোচনার মাধ্যমেই রোহিঙ্গা সংকট সমাধান হবে বলে এ সময় আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই সংকট নিরসনে জাতিসংঘের আরও বলিষ্ঠ ভূমিকাও প্রত্যাশা করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তিস্তা সহ অন্যান্য দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা হবে। রোহিঙ্গা ইস্যুটা খুব জটিল ইস্যু এবং একটা বড় ধরনের জরুরি ইস্যু। কাজের অনেক দূর অগ্রগতি হয়ে গেছে এবং শেষ হলে পরে আমরা ওখানে ওদের নিয়ে যেতে চাচ্ছি। ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা আশা করব আগামীতে আমাদের অন্য যত ধরনের আউটস্ট্যান্ডিং ইস্যুজ আছে সবই আলোচনার মাধ্যমে বন্ধুত্বের এই কারণে আমাদের সবগুলোই সমাধান। দুই জোটের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টকেই গুরুত্ব দিতে বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২০ দলীয় জোট থাকলেও কৌশলে জামাতের সঙ্গে দূরত্ব তৈরিরও নির্দেশনা দিয়েছেন তিনি। পুরনো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরার সময় নেতাদের এই নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির বেশ কয়েকজন আইনজীবী নেতা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যফ্রন্টের প্রয়োজনীয়তা নিয়ে ২০ দলের শরিকদের মতো বিএনপিতেও চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপির মতো জনপ্রিয় দলের ২০ দলীয় জোট থাকার পর অন্য কোনো জোটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। স্থায়ী কমিটি যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা বিএনপির মতো দলকে চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমাদের বাইরের অজানা অচেনা লোকের দ্বারস্থ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ডক্টর কামাল হোসেন সাহেব অত্যন্ত সদ্য ব্যক্তিত্ব, কিন্তু ভোটের ব্যাপারে বা দলীয় ব্যাপারে তার কতটা ভূমিকা থাকতে পারে এটা আমরা এখন আমাদের সন্দিহান। তবে রাজনীতির নতুন মেরুকরণে ঐক্যফ্রন্টের উপরই আস্থা রাখতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে স্থাপিত বিশেষ আদালতে হাজিরার সময় দুই আইনজীবী নেতাকে ডেকে প্রায় ১.৫ ঘন্টা কথা বলেন তিনি। এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি আগ্রহের কথা জানান খালেদা জিয়া। আর ডক্টর কামাল হোসেনও তো বলেছে, দেখেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে আমরা একসাথে নির্বাচন করেছিলাম, একসাথে আছি এবং ভবিষ্যৎ রাজনীতি একসাথেই করব। ডক্টর কামাল হোসেন যখন বলেছেন, তার দলের আরও গুরুত্বপূর্ণ নেতারা বলেছেন, তাহলে বেগম খালেদা জিয়া নিঃসন্দেহে তার কোনো নেতারা যদি দলের নেতার মুখ থেকে যখন এই কথাগুলো আসবে তখন ধরে নিতেই হবে যে বেগম খালেদা জিয়ার অনুমোদন ব্যতি রেখে এই দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনো দল নেতা প্রকাশ করবে, সেটা তো স্বাভাবিক কথা নয়। আমরা তো আসলে ঐক্যফ্রন্ট করেছি আমাদের চেয়ারপারসনের নির্দেশেই, সুতরাং চেয়ারপারসন ডেফিনেটলি ঐক্যফ্রন্টের ব্যাপারে উনি পজিটিভ থাকবেন, সেটাই স্বাভাবিক। ঐক্যফ্রন্ট আরও শক্তিশালী হবে এবং সময়ের সাথে সঙ্গে সঙ্গে আমাদের এই ঐক্যটাকে আমরা আরও বৃহৎ কি করে করা যায় সেই ব্যাপারেও আমরা আসলে চিন্তা ভাবনা করছি। নেতারা জানান ২০ দলীয় জোট নিয়ে কোনো কথা না বললেও জামায়াতের সঙ্গে কৌশলগত দূরত্ব তৈরি করার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। যদি এইগুলো না হয় আবার এসে কোনোভাবে আমার খবর দাও। খালেদা জিয়ার এই আগ্রহ ফ্রন্টের ঐক্যকে আরও জোরদার করবে বলেও মনে করেন গণফোরামের নির্বাহী সভাপতি। তিনি জনগণের পালসটা বুঝছে, সারা দেশে আমরা যেখানে গেছি এটাই ছিল দৃশ্যমান। এমনকি নির্বাচনের ফল জোর করে ছিনতাই করার পরও জনগণ মনে করে জাতীয় ঐক্যফ্রন্টের প্রয়োজন আছে এবং এটার কলেবর আরও বৃদ্ধি করা দরকার। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ২০ দলীয় জোট না হয় জাতীয় ঐক্যফ্রন্ট, দুটির একটিকে বেছে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে দলটির দীর্ঘদিনের মিত্র ২০ দলীয় জোটের শরিকেরা। জোটকে পাশ কাটিয়ে ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে বিএনপি অযথাই কালক্ষেপণ করছে বলেও অভিযোগ তাদের। খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন সরকার সহ নানা দাবিতে আন্দোলন চাঙ্গা করতে ২০১৮ সালের ১৩ অক্টোবর ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে ভেড়ে বিএনপি। বিএনপির নতুন এই জোটে যাওয়া ভালোভাবে নেয়নি ২০ দলীয় জোটের শরিকরা। নির্বাচনের কারণে তখন মুখ না খুললেও এখন বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন তারা। বিএনপি ঐক্য জোটের সাথে বসেছে, ২০ দলীয় ঐক্য জোটের সাথে বসে নাই, এটা অন্যায় কাজ করেছে। ঐক্য জোটে যারাই আছে তারা বিএনপির সাথে দীর্ঘদিন ধরে আছে, অনেকবার সংগ্রাম করেছে, জেলে গেছে, অনেকের বিরুদ্ধে মামলা আছে। কিন্তু যারা জাতীয় ঐক্য জোটে আছে তারা কখনো রাস্তার কর্মসূচিতে অংশগ্রহণ করে নাই এবং অনেকের নির্বাচনে অংশগ্রহণ করে নাই। সুতরাং তাদের কোনো অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতাহীন লোকদের সাথে বিএনপি এত আতাত এবং এত সময় কেন নষ্ট করছে, এটা আমি বোধগম্য নয়। তখন তো চুপ করে এটা মুখ বুঝে সহ্য করা হয়েছে ইলেকশন সামনে, এখন তো সেই পরিস্থিতি নেই। কাজে এই পয়েন্টগুলি আমরা ভেরি ফার্মলি এইগুলি ডিসকাস করব এবং উত্থাপন করব। দুঃসময় কাটিয়ে ঘুরে দাঁড়াতে জোট নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান নেতারা। সময়ই বলে দেবে কোন সিদ্ধান্তটি ভুল ছিল, কোন সিদ্ধান্তটি সঠিক ছিল। তবে আমার মনে হয় আর কি নির্বাচনের পূর্বে যে আশা, এত বড় মহৎ আশা ছিল, সে আশা পূরণের লক্ষ্যে প্রস্তুতিটা ঠিক উপযুক্ত হয়নি। বিএনপিকে আজকে বেছে নিতে হবে, তার সঠিক রাজনীতি এবং পথ চলা কাদেরকে নিয়ে করলে তার জন্য মোর কমফোর্টেবল এবং ফিজিবল হয়, এটা তাকে বেছে নিতে হবে। কিন্তু কোনো ক্রমেই এইভাবে চলতে পারে না। আর যদি বিএনপি মনে করে যে না ২০ দল ভেঙে দেবে, প্রয়োজন নাই, ওয়েল দে ক্যান টেক দেয়ার ওন ডিসিশন, সে আমাদেরকে নতুন করে ভাবতে হবে। ২০ দলীয় জোটকে শক্তিশালী করার পরামর্শও তাদের। বিএনপিকে যদি রাজনীতি করতে হয় ২০ দলীয় ঐক্য জোটকে সক্রিয় করতে হবে। বিএনপি বড় দল কি করে দেখছি, তাদের নেতৃত্ব আগে ঠিক করুক, আমাদেরটা ঠিক আছে। আমরা মনে করি যে গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপি নেতৃত্বাধীন যে ২০ দলীয় জোট আছে, এই জোটকে আরো কার্যকর করা দরকার, আরো সক্রিয় করা দরকার। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো যা থাকছে। রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা বাড়ছে, বার্ন ইউনিটের ২০% রোগী গ্যাস বিস্ফোরণের। মেয়াদ শেষ হতে যাওয়া ৪৮০টি উপজেলা পরিষদের নির্বাচন জুলাইয়ের মধ্যেই শেষ করতে চায় নির্বাচন কমিশন। বাকি ১২টির মধ্যে মেয়াদ শেষ না হওয়ায় ৮টি এবং সীমানা সংক্রান্ত মামলাসহ অন্যান্য জটিলতায় ৪টি উপজেলা পরিষদের নির্বাচন হচ্ছে না এই বছর। ৪৯২টি উপজেলা পরিষদের মধ্যে চলতি বছরের জুলাইয়ে ৫ বছরের মেয়াদ শেষ হচ্ছে ৪৮০টি উপজেলার। আর সীমানা জটিলতা এবং মামলা থাকায় ১২টি উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে দেরিতে।
এগুলোর মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদের প্রথম সভা দেরিতে অনুষ্ঠিত হওয়ায় মেয়াদ শেষ হতে জুলাই পার হয়ে যাবে। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে 2023 সালে। সীমানা জটিলতার কারণে 2014 সালে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এবারও হচ্ছে না। সিলেটের ওসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে 2022 সালে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে 2014 সালে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়নি, এবারও হচ্ছে না। হবিগঞ্জের নতুন উপজেলা শায়েস্তাগঞ্জেও নির্বাচন হচ্ছে না। নোয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচন মামলার কারণে স্থগিত রয়েছে। কুমিল্লার দাউদকান্দি ও লালমাই উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে 2020 ও 2023 সালে। খাগড়াছড়ির গুইমারা এবং চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের মেয়াদ শেষ হবে 2022 সালে। তবে মেয়াদ শেষ হতে যাওয়া 480টি উপজেলা পরিষদের নির্বাচন ঈদের আগেই শেষ করতে চায় নির্বাচন কমিশন। আগামী ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা এবং মে মাসের শেষের দিকে রমজান শুরু হবে। সবকিছু মাথায় রেখে আমরা মার্চের প্রথম সপ্তাহে থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। এবার প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচন হবে দলীয় প্রতীকে। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির নতুন 18টি ওয়ার্ডে নাগরিক সমস্যার অন্ত নেই। জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন, গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, মাদকাসক্তি সহ নানা সমস্যায় জর্জরিত এখানকার মানুষ। নতুন কাউন্সিলররা এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা ভোটারদের, আর কাউন্সিলর প্রার্থীরাও দিচ্ছেন নানা আশ্বাস। যাত্রাবাড়ির দক্ষিণ থেকে নারায়ণগঞ্জ পুরো এলাকা একসময় ছিল জলাশয়ে পরিপূর্ণ। দিনে দিনে অপরিকল্পিত লোকালয় গড়ে ওঠায় পানি প্রবাহের পথ অনেকটাই বন্ধ, ফলাফল জলাবদ্ধতা। শুকনো মৌসুমে বোঝার উপায় না থাকলেও বর্ষায় হয় করুণ দশা। মূল সড়ক পাকা ও উন্নত হলেও গলির অবস্থা যা তা। বর্ষাকালে হলে প্রচুর পরিমাণ সব জায়গায় মনে করেন যে পানি ভরে যায়। আসন্ন নামাজ পরে প্রচুর মশা, ফলে ড্রেনেজ ব্যবস্থাও শোচনীয় রূপ ধারণ করেছে। আমাদের সোয়ারেন্সটা মেইন, আমাদের পানিটা দুইটা আমাদের লাগবেই। ঢাকা দক্ষিণের 18টি নতুন ওয়ার্ডে সমস্যার যেন শেষ নেই। রাস্তাঘাটগুলো যেটা করছে সেটা হলো নিম্নমানের জিনিস দিয়ে করছে। ওয়াসার পাম্পটা আছে, সেই পাম্পটা থেকে আমাদেরকে বাসার পানি নিয়ে খাইতে হয়। গ্যাস সারাদিন থাকে না, একটা দুইটার পরে আসে। লাইন লাগাইতে হয়ে গেছে, খাম্বা দিছে কিন্তু বাতি দেয় নাই। সিটি কর্পোরেশনের অনেক জায়গায় উন্নয়ন হয়েছে। আমরা কাউন্সিলর যখন যারা নির্বাচিত হবে ইনশাল্লাহ সেই কাজটা যেন অব্যাহত থাকে এবং এই কাজের সাথে আমরা সম্পৃক্ত হতে পারি এই আশা রাখি। 2017 সালের 26শে জুলাই এক প্রজ্ঞাপনে ঢাকা দক্ষিণ সিটিতে 18টি নতুন ওয়ার্ড যুক্ত করা হয়। এলাকাগুলো আগে শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়নের মধ্যে ছিল। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ভোট গ্রহণ চলছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। 2019-2020 মেয়াদের এই নির্বাচনে 19টি পদের জন্য 43 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে লড়ছে দুটি প্যানেল, এর মধ্যে মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন প্যানেলে প্রার্থী 19 জন। এছাড়া বাদল খন্দকার, বজলুর রশিদ প্যানেলে 19 জন প্রার্থী রয়েছে, বাকিরা স্বতন্ত্র। চলচ্চিত্র পরিচালক সমিতির মোট ভোটার 361 জন। ভোট চলবে বিকেল 5টা পর্যন্ত। বারবার প্রতিনিধিত্ব করে এখানে যতবার আসছি সেই কমিটমেন্টগুলো রাখছি, যার কারণে সবার একটা আস্থাও আছে যে আমি পাশ করলে কিছু কাজ করতে পারবো। সেই জন্য তো আমি নিজেও আশাবাদী যে অবশ্যই আমি এটা সাকসেসফুল হব। আমরা যে কাজগুলো শুরু করে এসেছি বা এখনো আমরা যে কাজগুলো চালিয়ে যাচ্ছি সেটিকে তার ধারাবাহিকতা রক্ষায় এবং আগামী দিনে কার্যকর ভূমিকা রাখার সুযোগ দেওয়ার জন্যই আমাদেরকে আবার তারা নির্বাচিত করবে বলে আমরা বিশ্বাস করি।
নোট, গাইড আর মুখস্থবিদ্যা কমাতেই সৃজনশীল পদ্ধতি, কিন্তু বাস্তবে তা কতটুকু কার্যকর হয়েছে? সৃজনশীল পদ্ধতি চালুর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কমেনি নোট ও গাইড বই নির্ভরতা। রংপুরে বেশিরভাগ বইয়ের দোকানেই গাইড আর নোট বই কেনার হিড়িক। শিক্ষাবিদদের মতে তদারকির অভাবেই বাড়ছে এসব বইয়ের ব্যবহার। রংপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুমাইয়া গাইড বই কিনতে বইয়ের দোকানে, কারণ পাঠ্য বইয়ের অনেক অনুশীলনী তার বোধগম্য নয়। শিক্ষাবর্ষের শুরুতে সুমাইয়ার মতো অনেক শিক্ষার্থীর ভিড় বইয়ের দোকানে। তাদের দাবি, পাঠ্য বইয়ের সহায়ক হিসেবে তারা গাইড বই কিনছেন। বোর্ড কোশ্চেনগুলোতে দেখা যায় যে অনেক সময় সৃজনশীলগুলো বুঝতে অনেক প্রবলেম হয়, নোটবুকগুলোতে সেগুলো মানে ভালোভাবে দেওয়া থাকে। গাইডের সব প্রশ্ন ধারাগুলো ভালোভাবে পাওয়া যায়। রংপুরে বিভিন্ন বইয়ের দোকানে দেখা যায় বেশ কিছু প্রকাশনীর শ্রেণীভিত্তিক বইয়ের প্যাকেজ সাজিয়ে রাখা হয়েছে। অনেক শিক্ষকই গাইড বই বাছাইয়ের ক্ষেত্রে নির্দেশনা দিয়ে থাকেন। স্কুল থেকে তো বাধ্যতামূলক দিয়েই দিয়েছে, আপনার নিতে হবে। বুকলিস্ট দিয়ে দিয়েছে আমাদেরকে, স্কুল থেকেই দিছে বাচ্চাদের হাতে। শিক্ষাবিদরা মনে করেন সরকারের নজরদারির অভাবেই বাড়ছে নোট ও গাইড বইয়ের ব্যবহার। সরকার কিছু নীতিমালা করে দিয়েছে যে কোচিং সেন্টারগুলোকে বন্ধ করতে হবে, সেই সরকার কিন্তু বলছে গাইড বইগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সেই নিষিদ্ধ করার কাজগুলো কি যথাযথভাবে হয়েছে কিনা সেই তদারকি কিন্তু আমাদের সমাজে ওরকম করে নেই। জেলা প্রশাসনের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় ছাড়াও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমরা মত বিনিময় করব, আমরা দেখব যে এটি সমন্বিতভাবে কাজ করে যাতে এগুলোকে রোধ করা যায়। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের কোনো কিছু যদি আমাদের নজরে আসে আমরা আইনগত ব্যবস্থা নিব। শিক্ষা আইন খসড়ায় আছে, কোনো প্রকাশক, প্রতিষ্ঠান বা ব্যক্তি কেবল সহায়ক পুস্তক বা ডিজিটাল শিখন শেখানোর সামগ্রী প্রকাশ করতে পারবে। কোনো ধরনের নোট বই, গাইড বই বা নকল মুদ্রণ, বাধাই প্রকাশ ও বাজারজাত করা যাবে না। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। বরিশালে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়া, প্রত্যাশিত চাকরি না হওয়া, প্রেমে বিচ্ছেদ সহ নানা বিষয়ে হতাশ ও বিষণ্ণতা থেকে কিছু মানুষ বেছে নিচ্ছে আত্মহননের এই পথ। এই বিষয়ে উদ্বেগ জানিয়ে সমাধানের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন সচেতন নাগরিকেরা। আতিকা ইসলাম র্যাব ৮ বরিশালে সিইওর দায়িত্ব পালন করছেন। মেডিকেলে সুযোগ না পেয়ে চিকিৎসক হবার ইচ্ছেকে মাটি চাপা দিয়ে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। সব বাধা জয় করে তিনি এখন এলিট বাহিনী র্যাবের ইউনিট প্রধান। যারাই এইভাবে ব্যর্থতারা আত্মহত্যার মাধ্যমে মনে করেন যে আমি এই পৃথিবী থেকে এই কষ্ট থেকে আমি দূর মানে মুক্তি পাবো আত্মহত্যার মাধ্যমে, এটা সঠিক সিদ্ধান্ত না। চ্যালেঞ্জ প্রতি মুহূর্তে আসবে, যে কোনো বয়সে আসবে, যে কোনো পেশায় আসবে, যে কোনো মুহূর্তে আসবে। তবে সবাই যে এই পথ অনুসরণ করেন তা নয়। অনেকে সামান্য কিছুতেই নিজেকে শেষ করে দেন। সাম্প্রতিক বছরগুলোতে নারীদের আত্মহত্যার পরিসংখ্যান উদ্বেগজনক। কম নয় পুরুষের সংখ্যাও। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 2016 সালে গলায় ফাঁস, বিষ পান সহ সারা দেশে অপমৃত্যুর সংখ্যা 16,332 জন ছিল। 2017 সালে তা বেড়ে দাঁড়ায় 17,854 জনে, আর 2018 সালে 17,797 জন। পরিসংখ্যানে ঢাকার বাইরে 2016 সালে সবচেয়ে বেশি সংখ্যা ছিল বরিশাল রেঞ্জে, আর 2017 ও 18 সালে এ সংখ্যা খুলনা রেঞ্জে বেশি। আত্মহত্যার জন্য শুধুমাত্র আমাদের পরিবারই দায়ী নয়, আত্মহত্যার জন্য বর্তমান সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা দায়ী। আমার খুব কাছের বন্ধুরা যখন চাকরি পায়, আমি সেই ক্ষেত্রে চাকরি পাই না, এটাই হচ্ছে আত্মহত্যার মূলত কারণ। গড়ে বলা যাচ্ছে যে ফ্যামিলি থেকে মেয়েদের সাপোর্টটা কম আসে। যারা আসলে আত্মকেন্দ্রিক চিন্তা করে, আমার মনে হয় অনেক সময় তারাই আত্মহত্যার পথটা বেছে নিচ্ছে। অনেকেই মানসিক রোগী এবং বিশেষ বিশেষ রোগ যেমন সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, পার্সোনালিটি ডিজঅর্ডার, এরা খুব সুইসাইড করে। বাড়ির লোকে বুঝতে পারে না, হয়তো আচার আচরণ খারাপ, কিন্তু তার একটা টেন্ডেন্সি থাকে টু এন্ড হিজ লাইফ। পরিসংখ্যান বলছে 21 থেকে 30 বছরের মানুষই বেশি আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাই সমাধানে পরিবারের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগও দরকার বলে মনে করেন অনেকেই। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে হলেও সাইকিয়াট্রিস্ট থাকতে হবে, প্রেফারেবলি একজন মহিলা সাইকিয়াট্রিস্ট, কারণ তারা মায়ের দৃষ্টিতে সবসময় সবকিছু বিবেচনা করবেন। এটা ইমিডিয়েটলি করার দরকার। টিনেজের বাচ্চারা বা একটু বয়স্ক যারা, তারাই কিন্তু বেশি অভিমান প্রবণ হয়, বেশি আবেগ প্রবণ হয়। তাদেরকে আসলে এই সময়ে মানসিক সাপোর্ট দিয়ে তাদের পাশে দাঁড়ানো উচিত। আত্মহত্যা প্রবণ এলাকা এবং কারণ অনুসন্ধান করে বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল।
সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। রান্নাঘরের গ্যাস বিস্ফোরণে দুর্ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হওয়া আগুনে পোড়া রোগীদের 20% গ্যাস বিস্ফোরণের। এদের বেশিরভাগই এলপিজি ব্যবহারকারী। আর প্রতিটি গ্যাস দুর্ঘটনার দায়ীদের খুঁজে বের করতে তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। শাহানুর ফারহানা আক্তার রিতার এই হাসি খুশি জীবন পুড়িয়ে ছাই করে দিয়েছে সিলিন্ডারের আগুন। 70 ভাগের বেশি পোড়া শরীর নিয়ে কয়েকদিন চিকিৎসা নেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে। তাকে বাঁচানো যায়নি। সকাল 8:30টায় আমার ওয়াইফ গিয়েছিল কিচেনে, গিয়ে জাস্ট তার চুলাটা অন করেছিল, কিন্তু সেইখান থেকেই একটা ব্লাস্ট আমার সব কিছু লন্ডভন্ড করে নিয়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে 2018 সালে গ্যাস দুর্ঘটনা ঘটেছে 178টি। 2017 সালের প্রথম 9 মাসে 95টি গ্যাস দুর্ঘটনার 61টি এলপিজি সংক্রান্ত। তার আগের বছর 196টি গ্যাস দুর্ঘটনার মধ্যে 131টি এলপিজির। ঢাকা মেডিকেলে গেল বছর আগুনে পুড়ে ভর্তি হওয়া 703 জনের মধ্যে 143 জনই গ্যাসের আগুনে দগ্ধ। 2017 সালে 600 রোগীর 107 জন গ্যাসের আগুনে পোড়া। প্রতি বছর 6 লক্ষ মানুষ পুড়ে যাচ্ছে বিভিন্ন কারণে, যেটা দিন দিন বেড়েই চলছে। বিশেষ করে গ্যাস লিকেজের বার্ন তো আমি দেখি প্রতি সপ্তাহে এখানে কয়েকজন আসছে। চিকিৎসক এবং বিস্ফোরক পরিদপ্তরের পর্যবেক্ষণ বলছে, গ্যাসের সরবরাহ লাইনের চুলা কিংবা সিলিন্ডারের আগুনের ঘটনা বেশিরভাগই ঘটে অসতর্কতার কারণে। এটা শরীরের উপর অংশ বেশিরভাগ সময় পুড়ে যায়, ফেস পুড়ে যায়, চুল পুড়ে যায়। এই জন্য ফেসের সাথে সাথে আমাদের শ্বাসনালীটা পুড়ে যায়। এই জন্য গ্যাস বিস্ফোরণে মানুষ কিন্তু মারা যায় বেশি। যে কয়টা কারণ দেখি দুর্ঘটনার, তার মধ্যে অন্যতম কারণ হলো রেগুলেটর বন্ধ না করা। রেগুলেটর বন্ধ না করার কারণে পাইপের জয়েন্টগুলোতে কিছু সিপেজ হয়, সব মিলিয়ে কিছু গ্যাস ঘরের মধ্যে জমে যায়। পরে যখন আগুন জ্বালানো হয় এটা একটা অগ্নিকাণ্ড তৈরি হয়। তবে দুর্ঘটনায় বিতরণ কোম্পানিগুলোর দায় আছে কিনা তা খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্ত চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। বিচার বিভাগীয় তদন্ত করে এই যে সমস্ত বার্ন হয়েছে তার দায় দায়িত্ব নির্ধারণ করে ব্যবসায়ী, পাশাপাশি বিপিসি এবং পাশাপাশি জ্বালানি বিভাগের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি জীবনের দায় সরকারের নেওয়া উচিত বলে মত ক্যাবের। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। নরসিংদীতে মজুরি নিয়ে দিন দিনই বাড়ছে টেক্সটাইল মালিক শ্রমিক দ্বন্দ্ব। কাপড়ের বাজারে মন্দাভাবের কারণে শ্রমিকদের দাবি করা বাড়তি মজুরি দিতে রাজি হচ্ছেন না মালিকেরা। এতে স্থানীয় টেক্সটাইল শিল্পে অচল অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নরসিংদীর চৌয়ালা, সাটিরপাড়া, সাহেব প্রতাপ, বিলাসদী ও হাজিরপুর এলাকাতেই জেলার অর্ধেক টেক্সটাইল শিল্প কারখানা। এসব কারখানায় কাজ করেন কয়েক হাজার শ্রমিক। দীর্ঘদিন ধরে কাপড় উৎপাদনে গজ প্রতি 50 পয়সা মজুরি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু সুতার দাম বাড়া সহ নানা কারণে মজুরি বাড়াতে মালিকেরা আগ্রহী নন। এ নিয়ে শ্রমিক অসন্তোষের পর ত্রিপক্ষীয় বৈঠকে প্রতি গজ কাপড়ে 2 দফায় 20 পয়সা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। প্রথম দফায় 10 পয়সা মজুরি বাড়ানো হয়। গেল নভেম্বর থেকে আরো 10 পয়সা কার্যকর হওয়ার কথা থাকলেও তা হয়নি এখনো। অনেক 20 পয়সা রেট যদি আমরা বাড়াই দেয় মালিকরা, তাহলে আমরা সপ্তাহে 200 টাকা পারে, মাসে 800 টাকা পারে। তো আমরা তাদের কাছে যে দাবি আমরা চাইছিলাম তারা পুরা করছে না মালিকরা। ঠিক আছে, 20 পয়সা অনেকে মেনে নিয়েছে, এখন তারা বলতেছে ফিট হিসাবে দিয়ে দিবে। উৎপাদন খরচ বাড়া ও বর্তমান দেশি কাপড়ের বাজার পরিস্থিতি বিবেচনা করে 10 পয়সার বেশি মজুরি বাড়ানো যৌক্তিক বলে মনে করছেন না মালিক পক্ষ। পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি হয়, আবার অতিরিক্ত আমাদের এখন আবার 20 পয়সা দেওয়া আমাদের জন্য খুব বোঝা হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে যেহেতু সমস্ত নরসিংদীতে বিষয়টা বাস্তবায়ন হচ্ছে না, সেই জন্য 10 পয়সা বৃদ্ধি করে দিলে আমরা মানায় নিতে পারবো। এর থেকে বেশি দিলে মালিকদের পক্ষে এটা অসম্ভব হয়ে যাচ্ছে। তবে জেলা প্রশাসক বলছে, মজুরি বাড়াতে গুটি কয়েক মিল মালিক ছাড়া বাকি সবারই সদিচ্ছা রয়েছে। একটা পূর্বের সিদ্ধান্তের বিষয়, যেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করার কোনো অবকাশ আসলে নেই। সকল মালিকের না, এটা 2-1 মালিকের তো অপতৎপরতা। নরসিংদী জেলার 1,500 টেক্সটাইল শিল্প কারখানা শ্রমিকরা এখন প্রতি গজ কাপড় উৎপাদনে 1.5 টাকা করে মজুরি পান। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন ডিবিসি সংবাদ। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
কুমিল্লায় উল্টে পড়া ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ গেল ১৩ ঘুমন্ত শ্রমিকের। ১ বছরে দুর্ঘটনায় নিহত ৭,৫০০-এর বেশি মানুষ। নোয়াখালীর ভাসানচরে শিগগিরই স্থানান্তর হবে ১ লাখ রোহিঙ্গা। জাতিসংঘের আরও বলিষ্ঠ ভূমিকার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর। ২০ দল নয়, ঐক্যফ্রন্টকেই গুরুত্ব দিতে বললেন বিএনপির চেয়ারপারসন। কৌশলে জামাতের সঙ্গে দূরত্ব তৈরিরও নির্দেশনা। এবং জুলাইয়ের মধ্যে ৪৮০ উপজেলায় নির্বাচন শেষ করতে চায় ইসি। মেয়াদ শেষ না হওয়া ও সীমানা জটিলতায় আছে ১২টিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় হয়ে গেল রস উৎসব। নগরের ফ্যাকাশে জীবনে শেকড়ের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে ছুটির দিনে মিলিত হয়েছিল ছোট বড় সকলে। খেজুরের রস, গুড় আর খইমুড়ি মুরকিতে মম করছিল চারুকলার বকুলতলার চারপাশ। কেউ বা সকালের নাস্তা সেরেছেন এই রস আর খইমুরকিতে। অষ্টমবারের মতো সাংস্কৃতিক সংগঠন রঙে ভরা বঙ্গ আয়োজন করে রসমেলার। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। এ সময় তিনি বলেন, এ ধরনের উৎসবের মধ্য দিয়ে বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনা জরুরি। যে জাতি তাদের যে ঐতিহ্যিক যে সভ্যতার নিদর্শনাদি থাকে, যেগুলো সাংস্কৃতিক ঐতিহ্য আমরা বলি, সেই ঐতিহ্যগুলোকে যখন স্মরণে রাখে, সেগুলো নিজেদের জীবনে চর্চা করে, এটার মধ্য দিয়েই একটি জাতিসত্তার, একটি জাতির সভ্যতার ক্রমবিকাশ সেটি সংঘটিত হয়। টাঙ্গাইলের অর্জুন আর খোকা মণ্ডলের নাচারির দল পরিবেশন করে মনসা মঙ্গলের বেহুলার ভাসানের অংশটুকু। এ উৎসবে এসে বহুদিন পর খেজুরের টাটকা রসে গলা ভেজানোর সুযোগ হয়েছে অনেকের। আজ থেকে ৪-৫ বছর আগে খেয়েছি, আর আজকে খাচ্ছি পাটালি গুড় দিয়ে, খুবই মজা লাগতেছে। ছোটবেলার চেয়ে এখনকার স্বাদটা অনেকটা মনে হচ্ছে পরিবেশের কারণেই হয়তো বা এই স্বাদটা আরো বাড়িয়ে দিয়েছে। আর বাবা মায়ের সঙ্গে আসা অনেক শিশুর জন্য এই রসের আস্বাদন ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা। আমি আম্মুর সাথে আসছি, আমি রস খেয়েছি, মুড়ি খেয়েছি, গুড় খেয়েছি। গান হচ্ছে, রস খাচ্ছি, টোটালি বিষয়টা আসলে একটু ডিফারেন্ট লাগছে। রসের সঙ্গে লোকসঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে গ্রাম বাংলার চিরায়ত রূপকে তুলে ধরা হয়েছে এই রসের উৎসবে। কাউসারা চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে যশোরের সাগরদাড়িতে বসেছে সপ্তাহব্যাপী মধু মেলা। মেলাকে ঘিরে এরই মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে কেশবপুর সহ আশেপাশের এলাকাতে। আধুনিক বাংলা কবিতার জনক ও যুগস্রষ্টা কবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা সহ সৃষ্টি করেছেন মহাকাব্য। বাংলা কবিতাকে পরিচয় করিয়েছেন বিশ্ব সাহিত্যের সাথে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে সাগরদাড়ির কপোতাক্ষ নদের তীরে বসেছে সপ্তাহব্যাপী মধুমেলা। দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থী। এই মধুমেলার আমরা কথা শুনেছি, বাট আসা হয়নি, এবার সুযোগ হয়েছে আসার জন্য, তো আসলাম, এসে মধুমেলা দেখলাম। 1800 সালের কেমন ছিল কে জানে, এখন তো খুবই ভালো লাগছে। তার যে আন্তর্জাতিক যে একটা পরিচয়, সেই পরিস্থিতিটা আরো ব্যাপকভাবে প্রসার লাভ করবে, এটাই আমরা চাই। মহাকবির প্রতি শ্রদ্ধা জানিয়ে মধুসূদন বিশ্ববিদ্যালয় করার দাবি স্থানীয়দের। ঈদ উৎসব এবং দুর্গাপূজা উৎসব, তার থেকে বড় উৎসব হচ্ছে এই মধুমেলা, মধু উৎসব এলাকাবাসীর কাছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে একটা বিশ্ববিদ্যালয় হোক, এই এলাকার মানুষের দীর্ঘদিন ধরে দাবি। মধুসূদন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়ার কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত ছাড়া আমাদের মতো প্রতিমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রণালয় মন্ত্রণালয় জাতীয় পর্যায়ে যখন কিন্তু অবস্থান করে না, তবে চেষ্টা অব্যাহত থাকবে। আমি রিজন বোর্ডের মেম্বার এবং আর যে দুজন মেম্বার, আর একজন মেম্বার আছে, 2 জন আমি রাজি করাবো। মধুমেলায় বিনোদনের নানা আয়োজন ছাড়াও প্রতিদিন থাকছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 28শে জানুয়ারি শেষ হবে এই মেলা। ডিবিসি নিউজ ডেস্ক।
উপজেলা নির্বাচন কিংবা ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগের কিছুই করার নেই, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম। শুক্রবার প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে প্রচার ও প্রকাশনা কমিটির প্রথম বৈঠকের পর এসব কথা বলেন তিনি। এইচ.ডি. ইমাম আরও বলেন, বিএনপির বাইরেও অনেক দল নির্বাচনে আসবে, সেই সঙ্গে নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। প্রথম বৈঠকে কমিটি পুনর্গঠনের কথা উল্লেখ করে 35 সদস্যে করার কথা জানান তারা। আগামী 22 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধির 50 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বৈঠকে। আমাদের বিরোধিতা করছেন যারা, তারা এখনো নানা রকম ভাবেই অনেক কথা বলছেন যে এই নির্বাচন কমিশন ঠিক নেই, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না ইত্যাদি। তারা আসবেন না, তারা আসবেন কি আসবেন না সেটি তাদের ব্যাপার। নির্বাচন কমিশন এবার যেরকমভাবে নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ থাকবে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। পার্বত্য বৌদ্ধ ভিক্ষু প্রধান শঙ্খরাজ অভয় তিস্য মহাস্থবিরের 83তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সিজক এলাকায় 2 দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার শুরু হওয়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে অভয় তিস্য মহাস্থবিরকে পুষ্প প্রদান, বাহুচক্র অনুষ্ঠান, শঙ্খদান, বুদ্ধমূর্তি দান, পিণ্ডদান, আকাশ প্রদীপ দান সহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপশঙ্খরাজ তিলকানন্দ মহাস্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রদ্ধালঙ্কার মহাস্থবির ও জ্যেষ্ঠ ভিক্ষু সংঘের অন্যান্য সদস্যরা। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের 34 দিনে ধরে চলা আংশিক অচল অবস্থা নিরসনের লক্ষ্যে সিনেটে তোলা 2টি বিলের কোনোটাই পাশ হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার ডেমোক্রেট ও রিপাবলিকানদের পক্ষ থেকে আলাদা করে প্রস্তাব দুটি উত্থাপিত হয়েছিল। রিপাবলিকান সমর্থিত বিলটিতে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা $500 কোটি তহবিল দেওয়ার কথা বলা হয়েছে অবৈধ কিশোর তরুণ অভিবাসীদের সাময়িক সুরক্ষা দেওয়ার বিনিময়ে। সিনেটে বিলটি 50-47 ভোটে ব্যর্থ হয়। আর ডেমোক্রেট সমর্থিত প্রস্তাবে সম্প্রতি অচল হয়ে পড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য 8 ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করার কথা বলা হয়েছে। সিনেটে বিলটি ব্যর্থ হয় 52-44 ভোটে। সিনেটে বিল পাশ হতে হলে প্রতিটি বিলে 60 ভোট দরকার হয়। এদিকে 1 মাসেরও বেশি সময় ধরে চলা অচল অবস্থায় আগামীকাল দ্বিতীয়বারের মতো বেতন পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের 8 লাখেরও বেশি মানুষ। পেশাদার লীগ ফুটবলে আজ আরামবাগ মোহামেডানের লড়াই। ময়মনসিংহে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। আরেক ম্যাচে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন শেখ রাসেল। ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামের 2 প্রতিপক্ষ আরামবাগ আর মোহামেডান খেলছে একটা করে ম্যাচ। মোহামেডান নিজেদের প্রথম ম্যাচে টিম বিজেএমসিকে 2-1 গোলে হারালেও আরামবাগ হেরেছে শেখ রাসেলের কাছে। নিজেদের প্রথম জয়টা পেতে মরিয়া আরামবাগ, আর জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় সাদা কালোর শিবির। বঙ্গবন্ধু স্টেডিয়ামে পেশাদার লীগ ফুটবলের দ্বিতীয় ম্যাচে খানিকটা এগিয়ে থেকেই নামছে শেখ রাসেল। নিজেদের প্রথম ম্যাচে জয় আছে ওদের। রাসেলের প্রতিপক্ষ ব্রাদার্সের এটাই প্রথম ম্যাচ। ফেডারেশন কাপ ভালো না গেলেও লিগে ঘুরে দাঁড়াতে চায় ওরা। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 3টার ডিবিসি সংবাদ নিয়ে আসবেন ঝুমি রহমান। সঙ্গেই থাকুন 24 ঘন্টা।